আজকে তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার অন্যতম সাধারণ সম্পাদক আব্দুল রব দাওয়াতে ইফতারের আয়োজন করেছিল। সেই ইফতারের অনুষ্ঠানে আজকে একাধিক রোজাদাররা এসে এখানে টাউন হল প্রাঙ্গণে এসে তারা রোজা খুললেন এবং অন্য ধর্মের মানুষকেও দেখা গেল। এটাই তো হচ্ছে আমাদের ঐতিহ্য, এটা হচ্ছে আমাদের পরম্পরা। আমাদের ভারতবর্ষের সর্বধর্ম মানুষ সবাই হচ্ছে যুগ যুগ ধরে নিজেরা যে ধর্মে বিশ্বাস করুক না কেন অন্য ধর্মের প্রতি তাদের একটা শ্রদ্ধা থাকে। এটাই হচ্ছে তার প্রমাণ। সব ধর্মের মানুষ মিলে আজকে এই ইফতারের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হচ্ছে এখানে এনেছে। এটা বাংলার ঐতিহ্য, ভারতবর্ষের একটা ঐতিহ্য। এর আগে আপনারা করতে পারলেন না, সেটা কোনো কারণে হয়তো কত হয়নি, হতে পারে কোনো কারণে, কিন্তু এবছর তো আবার আয়োজিত হয়েছে। এইটা হচ্ছে বড় কথা। ওদের কাছে পেশার কথা হচ্ছে যে ওরা ধর্ম ছাড়া ওরা টিকতে পারবে না, ধর্মকে নিয়ে যে রাজনীতি করছে। কিন্তু বাংলাতে ওরা বারবার হচ্ছে প্রতিহত হয়েছে, ওরা আবার চেষ্টা করছে নতুন ভাবে। হ্যাঁ, কিন্তু এখন কিছু তৃণমূলে ছিলেন হতাশাগ্রস্ত রাজনীতিবিদ, তারা আজকে নতুন করে হিন্দু ধর্মের নতুন করে তারা স্লোগান তোলার চেষ্টা করছে। পশ্চিমবাংলায় এই করে মানুষের মধ্যে বিভেদ লাগানো যাবে না, এটা হচ্ছে পরিষ্কার কথা। মন্ত্রী স্বপন দেবনাথ অসুস্থতার কারণে আসতে পারলেন না, ভার্চুয়ালি বক্তব্য রাখতে। নিঃসন্দেহে সমস্যা থাকে। স্বপনবাবু এই বয়সেও এমন কোনো জায়গা নাই যদি সেখানে পৌঁছান না। সকালে জেলা এক প্রান্তে, দুপুরে আর এক প্রান্তে, তারপর আর এক প্রান্তে, সারা জেলাও ঘুরে বেড়ান, পুরো রাজ্য নিয়ে ঘুরে বেড়ান। এটা হচ্ছে স্বপনবাবু। প্রতি বছরের মতো এবছরও আমি একটা ইফতারের আয়োজন করেছিলাম, দাওয়াতে মজলিস যেটার নাম ছিল। মোটামুটি ভাবে 1990-91 সালের সময় থেকে বর্ধমান শহরের বুকে আমি এই একটা প্রোগ্রাম চালু করেছিলাম। হয়তো প্রথম দিকে সেটা একটু ছোট ছিল, সেটা আস্তে 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 কলে বড়ে বৃদ্ধি হতে হতে আজকের দিনে একটা বৃহৎ আকার ধারণ করেছে। কন্টিনিউয়াস জার্নি এটা আমার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গত বছরে এইভাবে যে আয়োজনটা আমি বসে সকলকে নিয়ে একসঙ্গে এই যে মজলিস করি, একটা দাওয়াতের মজলিস করি, বসে একটা জায়গাতে বসে খাওয়ানোর ব্যবস্থা করি, আয়োজন করি, সেটা যে কোনো কারণেই হোক গত বছরে আমি করতে পারিনি বা আমাকে করতে দেওয়া হয়নি। এবং এটা আপনারা যারা বর্ধমান শহরের সাংবাদিকতা করেন তারা জানেন যে প্রশাসনের পক্ষ থেকে যে প্যান্ডেলে যেখানে আমার জেলখানার মোড়ে যেখানে করার কথা, সেখানে যখন আমি প্রোগ্রাম করতে না পারি তখন আমি চিলড্রেন পার্ক বলে একটি পার্ক আছে, সেখানে সেই চিলড্রেন পার্কে আমি ইফতারের আয়োজন করতে গিয়েছিলাম। আমার প্যান্ডেল যে আজকে যিনি বেঁধেছেন, যে ডেকোরেটর, তিনিই সেখানে প্যান্ডেল বাঁধতে গিয়েছিলেন, আমি ছিলাম সেখানে। একজন মানে কি বলবো অদৃশ্য ব্যক্তি, যিনি বর্ধমানের সবসময় কথায় কথায় বলে থাকেন যে আমার বাইরে আমি কাউকে কিছু করতে দেবো না, সেরকমই একজন ব্যক্তি, তার অঙ্গুলি হিলনে সেদিন ওখানে ইফতারের আয়োজন আমি করতে পারিনি। কিন্তু আপনারা জানেন যে মানুষের বহু আশা থাকে, আমার যে অনুষ্ঠানটা হয় সকলে অনেকে সাড়া দেন, অনেকে আসেন, ভালোবাসেন আমাকে। এখন সেই ভালোবাসা থেকে আমি সেদিন বঞ্চিত হয়েছিলাম, সেই ভালোবাসার আসরে সকলকে আমি পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলাম। কিন্তু তা বলে আমি অনুষ্ঠানটিকে অন্যভাবে সেবারে করেছিলাম, গত বছরে অনুষ্ঠানটিকে অন্যভাবে করেছিলাম 24 সালে। সেটা হচ্ছে প্যাকেটবদ্ধ করে আমি আমার এলাকার প্রতিটি বাড়িতে, প্রায় প্রতিটি বাড়িতে, প্রতিটি বাড়ি বললেও হয়তো ভুল হয়ে যাবে, এক আধটা যদি কেউ নাও পেয়ে থাকতে পারেন, প্রায় প্রতিটি বাড়িতে আমি পৌঁছে দিয়েছিলাম ওই ইফতারের খাবার, যেটা আমি বসে খাওয়াতাম সেটা প্যাকেটবদ্ধ করে পৌঁছে দিয়েছিলাম। এবারে আমি সেই জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম যে আমার 1991 থেকে যে জার্নিটা, মোটামুটি সেই জার্নিটাতে কোনো জায়গায় যাতে এবারে যেন বাধা না পাই, সেই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের রাজ্যের মাননীয় সভাপতি, মাননীয় প্রাক্তন সাংসদ সুব্রত বক্সী মহাশয়ের কাছে আমরা গিয়েছিলাম এবং তার শরণাপন্ন হওয়ার পরে তিনি আমাদেরকে এই অনুষ্ঠানটিতে হচ্ছে যে ব্যবস্থা করেছেন। বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে তিনি বলেছিলেন, বর্ধমান জেলার সভাপতি মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে তিনি ফোন করে বলেছিলেন, দুর্ভাগ্যবশত তিনি আসেননি, কেন আসেননি আমি বলতে পারবো না, বলেছিলেন যে আব্দুল রব যে প্রোগ্রামটা করে এবারেও করতে চাই, ও যেন করতে পারে, আপনারা সেটা দেখবেন বলেছিল। তো প্রোগ্রাম হয়েছে, পুরসভা আমাকে বর্ধমানে, আমি রসিকপুরের এলাকাতেই করতে চেয়েছিলাম চিলড্রেন পার্কে, পুরসভা সেখানে আমাকে পারমিশন দেয়নি।
আফটার অল আমাকে বর্ধমান টাউন হল পারমিশন দিয়েছে, সে যেখানেই হোক না কেন পারমিশন দিয়েছে। আমি জেলার একজন দায়িত্বশীল দলের কর্মী হিসাবে সেটা মেনে নিয়েছি। আমি এই আয়োজন এখানে করেছি এবং সুষ্ঠুভাবে আয়োজন করেছি। আপনারা দেখেছেন অনেক জায়গাতেই এই ইফতার মানে কি, এটা আবেদন হচ্ছে আন্তরিক থাকতে হবে, আন্তরিকতার মধ্য দিয়ে আবেদন হতে হয়। সেটা অনেক জায়গাতেই হয়, ইফতার হয়, কিন্তু কতটা আন্তরিক হয় যারা সেখানে উপস্থিত থাকেন আর কি মজলিসে, বিশেষ করে মুসলিম রোজাদার ভাইরা, তারা বলতে পারবেন। কারণ এটা আন্তরিকতার অভাব থাকলে খুব একটা ভালো লাগে না। সেই জন্য আন্তরিকতার সঙ্গে করতে হয় বলে আমি এই অনুষ্ঠানটিকে প্রতি বছর অত্যন্ত আন্তরিকভাবে করার চেষ্টা করি। মন্ত্রী স্বপন দেবনাথ শুভেচ্ছা পাঠালেন ফোন মারফত। হ্যাঁ, তিনি অসুস্থ, এটা আমাদের দুর্ভাগ্য। উনি আমার শুধু বললে ভুল হবে, আমার মনে হয় উনি একজন দলের এমন একজন জেলার মধ্যে সব থেকে এমন একজন সেরা নেতৃত্ব, যিনি সমস্ত অনুষ্ঠানে থাকেন, সমস্ত অনুষ্ঠানে মানে সমস্ত স্তরের কর্মীদের অনুষ্ঠানে তিনি সাড়া দেন। আমি কোভিডের সময় অনুষ্ঠান করেছি আমার পাড়াতে, এলাকায় ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, সেখানে তিনি থেকেছেন। সবজি বাজার পৌঁছে দেওয়া, সেখানে তিনি থেকেছেন। বস্ত্র বিতরণ, সেখানে তিনি থেকেছেন। আমার প্রতিটি ইফতারে তিনি এসেছেন। এবারেও তিনি আসতেন, আপনাদের সামনে বক্তৃতা করলেন, শুনলেন। টেলিফোনিক কনভারসেশনে তিনি কি বললেন? তিনি বললেন যে আমি গুরুতর অসুস্থ না হলে, প্রচন্ড পরিমাণে জ্বর না থাকলে আমি অবশ্যই আসতে পারতাম। আমার খারাপ লাগছে নিজেরই। আমি রবের অনুষ্ঠান প্রত্যেক বছর যাই, এবারও আমি যেতে না পারার জন্য আমাদের দলের পুরনো কর্মী, যাক আমার বড় প্রাপ্তি যে আমাদের জেলার মন্ত্রী, রাজ্যের মাননীয় মন্ত্রী, আমাদের জেলার অভিভাবক স্বপন দেবনাথ মহাশয় ভার্চুয়ালি আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে দলের একজন একনিষ্ঠ কর্মী বলে সম্বোধন করেছেন। এর থেকে বড় পাওনা আর কিছু নেই। রাজনীতিতে আপনাকে আর দেখা যাচ্ছে এটা কেন? না, ইফতার রোজার মাস চলছে, তো একটু আমরা বুঝতে পারছেন রোজার মাস জেনারেলি খুব বেশি প্রয়োজন প্রোগ্রামে থাকি না, তো অনেক পরিশ্রমের ব্যাপার থাকে। রোজার পরে আবার ফুল প্লেটে দেখতে পাবেন। আজ ইফতারে কারা কারা ছিলেন? ইফতারে আজকের দিনে আমরা পেয়েছিলাম বর্ধমান পুরসভার প্রাক্তন পুর বোর্ডের যিনি প্রাক্তন প্রশাসক ছিলেন, মাননীয় প্রণব চট্টোপাধ্যায় ছিলেন। মাননীয় আইনুল হক বিডিএ ভাইস চেয়ারপারসন ছিলেন। মাননীয় বিধায়ক মেমারি মধুসূদন ভট্টাচার্য ছিলেন। জেলার যুব সভাপতি বর্ধমান পুরসভার কাউন্সিলর রাসবিহারী হালদার ছিলেন। বর্ধমান জেলার আইএনটিটিসি সভাপতি সন্দীপ বসু ছিলেন। ইউআইটির প্রিন্সিপাল অভিজিৎ মিত্রবাবু ছিলেন। আরো অনেক দলে একাধিক কর্মী নেতৃত্ব ছিলেন বিভিন্ন স্তরে। সঙ্গে সঙ্গে যে সামাজিক কাজগুলো করেন কেমন লাগে? না, আমি তো সামাজিক কাজ করার থেকেই তো উঠে এসেছি। সামাজিকতার মূল্য আলাদা, সামাজিক কাজকর্মের মূল্য আলাদা। সামাজিক কাজকর্ম করাটাই হচ্ছে আমাদের মূল কর্তব্য হওয়া উচিত, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এখন মনে করিয়ে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করাতে হচ্ছে এখন, তার কারণটা কি বলুন তো? মনে করাতে এই কারণে হচ্ছে দলের নেতারা এই কাজ থেকে সরে গেছেন, সেই জন্য দিদিকে বারবার মনে করাতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক, এটা উচিত নয়। আমাদের সকলকেই এই কাজেই থাকা উচিত। একাধিক ধর্মের মানুষকে দেখা গেল রোজা খুলতে আপনার এই ইফতারে। এটাই তো বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই তো আমাদের ভারতবর্ষ। ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়া। ভারতবর্ষের বৈশিষ্ট্যের মধ্যে একতা, বিচিত্রের মধ্যে একতা হচ্ছে ভারতবর্ষের মেইন বৈশিষ্ট্য। তো এটাই হয়েছে। যেহেতু বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটার যে এতদিনের প্রচার আপনারা ভালো করে জানেন। হিন্দু মুসলমানকে ঐক্যবদ্ধ করার জন্য আগে যখন হিন্দুদের বিয়ে হতো গ্রামের দিকে, আপনি দেখবেন আগে নহবত হতো, নহবত বাজাতো দেখবেন মুসলিমরা। এটাই তো আমাদের পরম্পরা। আপনি যদি সত্যনারায়ণ দেখেন, হিন্দুদের সত্যনারায়ণ, তাতে দেখবেন মুসলিমের কথা, পীরের কথা বলা হচ্ছে। তো এটাই তো পরম্পরা। এই পরম্পরা যে আব্দুল রব করেছে, আমি জানি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সির নির্দেশেই এটা হয়েছে। এটা তো হঠাৎ করে হয়নি, তার নির্দেশেই এটা হয়েছে। কাজে তিনি তো চেয়েছিলেন যে আজকে সর্বধর্ম সম্মেলন যাতে হয়, সমস্ত মানুষ যাতে আসতে পারে ইফতারে এসে। মুসলিম ধর্মাবলম্বীরা যারা আজকে উপোস করছে, আপনারা জানেন এই উপোসটা নিয়ে একজন নোবেল প্রাইজ পেয়েছে জাপানি বিজ্ঞানী, যাকে বলা হচ্ছে অটোফেসি। সারা বিশ্বে এটা নিয়ে এখন চলছে। এই তো ব্যাপার।